আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর একটি আনসিন প্যাসেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে একজন মানুষের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো উপরে বলা আছে যে হুইজ হি, আসলে এই লোকটা কে? আমরা হয়তো অনেকেই লোকটাকে চিনি, কারণ ওনার অনেক ছবি আমরা দেখেছি। তো উনি হচ্ছেন আর কেউ নন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ আব্রাহাম লিঙ্কন উনি ছিলেন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। বলতেছে যে আব্রাহাম লিঙ্কন 16th প্রেসিডেন্ট অফ ইউএসএ। আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। তো হি ইজ ফেমাস ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস। হি ইজ ফেমাস ফর হিজ গেটিসবার্গ অ্যাড্রেস। তিনি বিখ্যাত হয়ে আছেন, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন বিখ্যাত হয়ে আছেন তার গেটিসবার্গের যে বক্তৃতা, সেই গেটিসবার্গের বক্তৃতার জন্য আব্রাহাম লিঙ্কন বিখ্যাত হয়ে আছেন। এরপর বলতেছে যে এই গেটিসবার্গ অ্যাড্রেস, অর্থাৎ গেটিসবার্গের যে বক্তৃতা, এটার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। এরপর বলতেছে যে ইট ওয়াজ ডেলিভার্ড বাই হিম ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার অন নভেম্বর 1863। বলতেছে যে এই যে গেটিসবার্গের যে তিনি বক্তৃতাটি দিয়েছিলেন, এই বক্তৃতাটি তিনি দিয়েছিলেন আমেরিকার গৃহযুদ্ধের সময়ে 1863 সালের 19 নভেম্বর তারিখে। অর্থাৎ 1863 সালে যখন আমেরিকাতে গৃহযুদ্ধ চলছিল, এই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে 1863 সালের 19 নভেম্বর তারিখে আব্রাহাম লিঙ্কন এই গেটিসবার্গে বক্তৃতাটি দিয়েছিলেন, আর এই বক্তৃতার জন্যই তিনি বিখ্যাত হয়ে আছেন। লিঙ্কন was born on February 12, 1809 in Kentucky, the USA. লিঙ্কন 1809 সালে 12 ফেব্রুয়ারি তারিখে আমেরিকার কেনটাকি নামক জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন। এখানে আমরা আব্রাহাম লিঙ্কনের দ্য প্রেসিডেন্টস, এখানে তার কিছু সম্পর্কে জানতে পারছি, যেগুলো আমরা পড়েছি অলরেডি। সেই বিষয়গুলো এখানে আসছে যে দিস ইজ আব্রাহাম লিঙ্কন। এই ছবিটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের। হি ওয়াজ বর্ন ইন 1809 ইন কেনটাকি। তিনি কেনটাকিতে 1809 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। তিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট। হি ওয়াজ প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ফ্রম 1861 টু 1865। তিনি 1861 সাল থেকে 1865 সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি হিজ প্যারেন্টস ওয়ার ফ্রম ভার্জিনিয়া। তার বাবা মা এসেছিলেন আসলে মূলত ভার্জিনিয়া থেকে। তাদের যে পূর্বপুরুষ, তারা ভার্জিনিয়া থেকে এসেছিলেন, বা তারা ভার্জিনিয়াতে বসবাস করতেন। তো এরপর বলতেছে যে ইন 1819 সালে হিজ মাদার ডাইড। 1819 সালে আব্রাহাম লিঙ্কনের মা মারা যান। আব্রাহাম লিঙ্কনের মা মারা যান 1819 সালে। এরপর দেন হিজ ফাদার মুভড। এরপরে তার মা যখন 1819 সালে মারা গেলেন, 1819 সালে তার মা মারা যাওয়ার পরে তার বাবা সেই ভার্জিনিয়া থেকে চলে আসলেন কোথায়? ইন্ডিয়ানা স্টেটে। তো বলতেছে যে দেন হিজ ফাদার মুভড টু ইন্ডিয়ানা স্টেট। এরপরে তার বাবা চলে গেলেন ইন্ডিয়ানা স্টেটে, লিঙ্কনকে নিয়ে ইন্ডিয়ানা স্টেটে চলে গেলেন। আর এই ইন্ডিয়ানাতেই লিঙ্কনের বাল্যকালটি কেটেছিল, কারণ এখানে বলা হয়েছে যে লিঙ্কনস বয়হুড হোম, অর্থাৎ এই ইন্ডিয়ানা এই স্টেটেই লিঙ্কনের বাল্যকালটি কেটেছিল, বা তার মানে ছোটবেলাটা কেটেছিল এই ইন্ডিয়ানাতে। হি গ্রু আপ দেয়ার। তিনি কি করলেন? সেখানেই বেড়ে উঠলেন। কোথায়? ইন্ডিয়ানাতে। অর্থাৎ তিনি ইন্ডিয়ানাতেই ধীরে ধীরে বড় হতে লাগলেন, বা বড় হয়ে ওঠেন ইন্ডিয়ানাতে। হি ওয়াজ এ ক্যাপ্টেন। তিনি ছিলেন একজন ক্যাপ্টেন ইন দ্য ব্ল্যাক হক ওয়ার। তিনি এই আব্রাহাম লিঙ্কন ব্ল্যাক হক ওয়ারের একজন ক্যাপ্টেন ছিলেন, বা ব্ল্যাক হক ওয়ার বা ব্ল্যাক হক যে যুদ্ধটি হয়েছিল উপজাতিদের নিয়ে,
উপজাতিদের দ্বারা ওই এলাকার সেই উপজাতিদের যে যুদ্ধের পক্ষে তিনি যুদ্ধ করেছিলেন এবং তিনি ছিলেন এই ব্ল্যাক হক ওয়ারের একজন ক্যাপ্টেন। এইটা হলো ব্ল্যাক হক ওয়ার। তো এখানে বলছে যে ইন এপ্রিল 1832 1832 সালের এপ্রিল মাসে unhappy about their forced relocate to Loa and misadvised by tribal chiefs বলতেছে যে তাদেরকে কি করা হলো, মানে তাদেরকে অন্য লোয়া নামক জায়গাতে পুনরায় মানে স্থাপন করা হয়েছিল এবং তাদের যে চিফ ছিল অর্থাৎ একটা দলের গোত্র প্রধান যিনি ছিলেন, এই গোত্র প্রধানরা তাদেরকে মানে গোত্র প্রধানদেরকে ভুল পরামর্শ দেওয়া হয়েছিল। এই কারণে তাদের ভিতরে ছিল এক ধরনের অসন্তুষ্টি। About 1000 Sac, Fox and Kikapo men বলতেছে যে 1000 স্যাক, ফক্স এবং কিকাপো মানুষদের সম্পর্কে একটা ভুল মানে পরামর্শ দেওয়া হয়েছিল। উমেন অ্যান্ড চিলড্রেন ফলোড স্যাক ওয়ার লিডার ব্ল্যাক হক বলতেছে যে ওই পুরুষ, নারী এবং শিশুরা স্যাক ওয়ারের যিনি লিডার ছিলেন ব্ল্যাক হকের মানে ব্ল্যাক হকের অনুসরণ করতে লাগলেন। ব্যাক টু দেয়ার ইলিনয়েস হোম হোয়ার দ্য রক রিভার মিটস দ্য মিসিসিপি বলতেছে যে তারা এই ব্ল্যাক হকের অনুসারী হলেন যে তাদের যে মানে পূর্বের যে বাসস্থান ছিল ইলিনয়েসে, সেই ইলিনয়েসে ফিরে যাবার জন্যে। আর এই ইলিনয়েসটা হচ্ছে রক রিভার এবং মিসিসিপি যে নদীটা ছিল এই নদীটার সঙ্গম স্থল, এই জায়গাটাতে এই ইলিনয়েস জায়গাটা অবস্থিত। ডিউরিং মে অ্যান্ড জুন বলতেছে মে থেকে জুন মাস পর্যন্ত ইন্ডিয়ান রেইডিং পার্টিস attacked homestead and settlements in Illinois and Michigan territories বলতেছে যে ইন্ডিয়ান রেইডিং পার্টিস বা ইন্ডিয়ান রেইডিং যে দলটা ছিল এই দলটা আপনার হোমস্টিড অ্যান্ড সেটেলমেন্টস ইন ইলিনয়েসের হোমস্টিড এবং সেটেলমেন্টে আক্রমণ করেছিল, সেটেলমেন্ট এবং মিশিগান এলাকাতে আক্রমণ করেছিল। At the May 21 Indian Creek raid বলতেছে যে মে মাসের 21 তারিখে ইন্ডিয়ান ক্রিকে আক্রমণ করা হলো। 15 settlers were killed এবং 15 জন মানুষকে বা 15টা বসতিকে হত্যা করা হয়েছিল। and 2 sisters of the Hall girls captured এবং হল গার্লের দুইজন বোনকে মানে গ্রেপ্তার করা হয়েছিল এই ব্ল্যাক হক ওয়ার। এটা ছিল সংক্ষিপ্ত ব্ল্যাক হক ওয়ার, যেই যুদ্ধের আব্রাহাম লিঙ্কন নেতৃত্ব দিয়েছিলেন সেই সম্পর্কে। তো যাই হোক আমরা প্যাসেজে ফিরে আসি যে হি গট নমিনেশন ফর প্রেসিডেন্ট ইন 1860 সালে তিনি কি পেলেন, নমিনেশন পেলেন প্রেসিডেন্ট ইলেকশনে, রাষ্ট্রপতির নির্বাচনের তিনি একজন মানে নমিনেশন পেলেন বা অনুমতি পেয়েছিলেন। আর এই ছিল সেই নমিনেশনের মানে কি বলে যে ইলেকশনের যে ফলাফলটা, এটা ছিল ইলেকশনের ফলাফল। তো এখানে দেখা যাচ্ছে যে এই এলাকাটা হচ্ছে লিঙ্কনের, অর্থাৎ এই যে কালারটা, এই কালারটা হচ্ছে লিঙ্কনের, অর্থাৎ লিঙ্কন এই সমস্ত এলাকাগুলো থেকে নির্বাচিত হয়েছিলেন। তো এটা হলো 1860 প্রেসিডেন্সিয়াল ইলেকশন রেজাল্ট, বলতেছে 1860 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে ফলাফলটা সেটা হচ্ছে এটা। দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ইন 1861 যখন 1860 সালে তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে নির্বাচিত হবার পর 1861 সালে তিনি কি করলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ফার্স্ট ইনঅগোরাল অ্যাড্রেস আফটার বিং প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি এই জায়গাটাতে তার প্রথম বক্তৃতাটি দিয়েছিলেন। লিঙ্কন ডিক্লেয়ার্ড আ ব্যান অন স্লেভারি ইন আমেরিকা অন জানুয়ারি 1, 1863 1863 সালের জানুয়ারি 1 তারিখে আমেরিকা থেকে দাস প্রথাকে তিনি বন্ধ ঘোষণা করলেন। লিঙ্কন দাস প্রথাকে উচ্ছেদ বা দাস প্রথার বন্ধের ঘোষণা দিলেন জানুয়ারি 1 তারিখে 1863 সালের। হি ওয়াজ রি-ইলেক্টেড প্রেসিডেন্ট ইন 1864
1864 সালে তিনি আবার পুনরায় নির্বাচিত হলেন প্রেসিডেন্ট হিসাবে। অন গুড ফ্রাইডে, April 14, 1865, he was assassinated at Ford's Theatre in Washington. বলতেছে যে ওয়াশিংটনের ফোর্ডস থিয়েটার নামক একটা নাট্যশালায় নাটক দেখাকালীন সময়ে তাকে 1865 সালের 14 এপ্রিল তারিখে গুড ফ্রাইডেতে তাকে হত্যা করা হলো। তো এটা হচ্ছে সেই লিঙ্কনকে যে হত্যা করা হয় সেই হত্যার যে ছবি, এভাবে তাকে লিঙ্কনকে পেছন দিক থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। তো পরবর্তীতে লিঙ্কনের জন্য এই সমাধিস্থল স্থাপন করা হয়। এই জায়গাটাতে লিঙ্কনের মানে সমাধি করা হয়। তো এটাকে বলা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে লিঙ্কন মেমোরিয়াল ইন ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল নামক এই জায়গাতেই লিঙ্কনকে সমাধিস্থ করা হয়। এরপরে চলে আসছে যে লিঙ্কনের যারা হত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন, এই দুইজন ব্যক্তি লিঙ্কনের হত্যার সঙ্গে জড়িত সরাসরি এখানে বলাই আছে। কো-কনস্পাইরেটর জন উইলকস বুথ লেফট অ্যান্ড Lewis Thornton Powell were enraged by the President Lincoln's White House speech on April 11, 1865. 1865 সালে 11 এপ্রিল হোয়াইট হাউসে লিঙ্কন যে বক্তৃতাটি দিয়েছিলেন, সেই বক্তৃতার কারণে তারা রাগান্বিত হয়ে যায় এই দুইজন ব্যক্তি। সাজেস্টিং দ্যাট ব্ল্যাকস বি গ্র্যান্টেড ভোটিং রাইটস। আর লিঙ্কন যে ঘোষণাটি দিয়েছিলেন, সেই ঘোষণাতে তিনি উল্লেখ করেছিলেন যে কালোরা অর্থাৎ নিগ্রোরাও ভোটের অধিকার পাবে। এই ঘোষণা তিনি দিয়েছিলেন, আর এই ঘোষণাতে এই দুইজন রাগান্বিত হয়ে যায়। 3 days later, 3 দিন পর, বুথ killed Lincoln in Ford's Theatre, while Powell tried to kill Secretary of State William Seward in his home. বলতেছে 3 দিন পর ফোর্ডস থিয়েটারে লিঙ্কনকে হত্যা করলো কে? বুথ। এবং পাওয়েল মানে পাওয়েল হচ্ছে সেক্রেটারিকে হত্যা করার জন্য, মানে সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম সিওয়ার্ডকে হত্যা করার জন্য তার বাড়িতে গিয়েছিল। সিওয়ার্ড হ্যাড রিটেন মাচ অফ দ্য ইমানসিপেশন proclamation that had freed and slaves. বলতেছে এই সিওয়ার্ড লিঙ্কনের সঙ্গে অনেক লেখালেখি করেছিলেন এই দাস প্রথা উচ্ছেদের ব্যাপারে। and he along with Lincoln had signed it. এবং তিনি লিঙ্কনের সঙ্গে এই মানে যে দলিলটা, এই দলিলে তিনি স্বাক্ষর করেছিলেন। আর এই কারণেই এরা রাগান্বিত হয়ে যায় এবং লিঙ্কনকে হত্যা করার পরিকল্পনা, লিঙ্কন এবং সেক্রেটারি অফ স্টেটকে হত্যা করার পরিকল্পনা করে। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে একজন ফোর্ডস থিয়েটারে লিঙ্কনকে হত্যা করেন এবং আরেকজন সেক্রেটারি অফ স্টেটের বাড়িতে হামলা চালায়। এখানে লিঙ্কনকে মানে হত্যা করার জন্য যেই অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, সেই অস্ত্রগুলোর ছবি এটা। তো এই টোটাল যে দুইজন আমরা দেখলাম, এই দুইজনই নয়, শুধু টোটাল এই 8 জন ব্যক্তি, এই 8 জন ব্যক্তি লিঙ্কনকে হত্যা করার জন্য জড়িত ছিল। তার ভিতরে একজন ছিলেন মহিলার নাম হচ্ছে মিসেস মেরি সুরাট। উনিও জড়িত ছিলেন এই লিঙ্কনকে হত্যা করার জন্য। পরবর্তীতে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় ওয়াশিংটন ডিসিতে। বলতেছে ওয়াশিংটন ডিসি জুলাই 7, 1865, 1865 সালের 7 জুলাই। Dead on the gallows are Lincoln assassination co-conspirators Mary Surratt left, the first women ever put to death by the federal government, and Lewis Thornton Powell. বলতেছে যে 1865 সালের 7 জুলাই মেরি সুরাট এবং থর্নটন পাওয়েলকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আর মেরি সুরাট হচ্ছেন আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম মহিলা যাকে সর্বপ্রথম মানে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। এটা ছিল মানে মেরি সুরাট। এরপর বলতেছে পাওয়েল হ্যাড অ্যাটাক অ্যান্ড অ্যাটেম্পট টু অ্যাসাসিনেট সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম সিওয়ার্ড। অ্যাট দ্য সেম টাইম জন উইলকস বুথ ওয়াজ শুটিং লিঙ্কন। মানে একই সময়ে একজন মানে জন উইলকস লিঙ্কনকে গুলি করেছিলেন এবং পাওয়েল কি করেছিলেন, ওই সেক্রেটারি অফ স্টেটের ওখানে হামলা করেছিলেন, এটা বলছেন। তো আর এই বাড়িতে বসেই, মেরি সুরাটের বাড়ি, এই বাড়িতে বসেই লিঙ্কনকে হত্যার পরিকল্পনা করেছিলেন এই হত্যাকারীরা। তো এইটাই সেই বাড়ি। তো এখানে পরবর্তীতে 4 জনকে একই সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সেই 4 জনের ছবি এখানে দেওয়া হয়েছে।
যে চারজনকে 7 জুলাই 1865 সালে হত্যা করা হয়েছিল ফাঁসিতে ঝুলিয়ে। এরপরে ইউনিয়ন সোলজার্সের ছবি দেওয়া আছে, এদের সঙ্গেও লিঙ্কন কিছুটা জড়িত ছিলেন। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তো যদি এই প্যাসেজটা তোমরা তোমাদের বইতে পড়বে, যদি প্যাসেজটা বুঝতে কারো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি যতটুকু সম্ভব সেটাকে সলভ করে দিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।